This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, তাকে আমন্ত্রণ করা হয়েছে ঠিকই, তবে নবান্নে আদিবাসী উপদেষ্টা কমিটির বৈঠকে যাচ্ছেন না মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। আজ নবান্নে সভাঘরে এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী উন্নয়নে যে প্রকল্পগুলি আছে তা সঠিকভাবে কাজ করছে কিনা, আরও কোনো প্রকল্পের প্রয়োজন আছে কিনা ইত্যাদি বিষয় খতিয়ে দেখতেই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সমাজের প্রতিনিধি হিসাবে এই বৈঠকে ডাকা হয়েছিল বিজেপি সাংসদ খগেন মুর্মুকে, কিন্তু বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি সাংসদ। 3 বছর পর আবার বৈঠক ডাকলো, কি অদ্ভুত! কোনো বৈঠকের কোনো এজেন্ডা নেই, বিষয়গুলো কি আলোচনা হবে এটা জানতে হবে। উইদাউট এনি এজেন্ডা নোট কি করে যাবে? বাংলাদেশের খবরে নজর রাখবে এবার। আজ থেকে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরু হচ্ছে বাংলাদেশে। ঢাকা ট্রাইব্যুনালে আজ শুরু হচ্ছে গণহত্যার বিচার। হাসিনা ইস্যুতে ইন্টারপোলের সাড়া এখনো পর্যন্ত পায়নি বাংলাদেশ। চলুন এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নজর রাখবো। সেখানে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। ক্যাগ রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু চাঞ্চল্য করে এরকমই একটা তথ্য। পুকুর সংস্কার থেকে ভিসির বাংলো তৈরি কিংবা ধরুন গাড়ি কেনা, একাধিক ক্ষেত্রে আর্থিক দুর্নীতি এবং অদৃশ্য লেনদেনের হিসাব পেয়েছেন তদন্তকারীরা। শুধুমাত্র পুকুর সংস্কারে 28 লক্ষ টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। ভিসির বাংলো তৈরিতে এক অদৃশ্য ব্যক্তিকে 55 লক্ষ টাকা পাঠানোর প্রমাণ পাওয়া গিয়েছে বলে উল্লেখ। গাড়ি কেনা হয়েছে টেন্ডার ছাড়াই। কিভাবে? ক্যাগ রিপোর্টে দুর্নীতির তথ্য প্রকাশ হতেই খোঁচা দিতে ছাড়েননি বিরোধীরা। রেজিস্ট্রার এবং এফওকে নির্দেশ দিয়েছি সেগুলো স্টেপ নেওয়ার জন্য, এবং পরপর সেগুলো আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। একাডেমিক অডিটটাও আমরা করব। একাডেমিক অডিটের মধ্যেও অনেক বিষয় উঠে আসবে। এ ধরনের একটা পর্যবেক্ষণ নতুন ইউনিভার্সিটিগুলোর প্রত্যেকটারই করা দরকার। এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাগ রিপোর্ট তা দেখে আমার মনে হয়েছে চোর শিক্ষামন্ত্রীর দ্বারা নিযুক্ত ভিসি, যিনি সেই মহাশয়কে পিএইচডিও করিয়েছিলেন, তাহলে কি ধরনের দুর্নীতি হয়েছে সেই সময়টা, যার সময় কোনো অডিটই হয়নি। রাজ্যপাল মনোনীত ভিসি এখন সাহস করে অডিটটা করিয়েছেন এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার দুর্নীতি আমাদের সামনে আসছে। পুরো ব্যাপারটাই ইউনিভার্সিটি ইটসেলফ নিজেরা সেটা দেখে। এর সাথে আমাদের দলের কোনো যোগাযোগ নাই, এর সাথে আমাদের মন্ত্রীর কোনো যোগাযোগ নেই। এটা টোটালি রাজনীতি করবার জন্য এরকম কথা বলা হচ্ছে। আসুন এবার মালদার রাস্তাঘাটের একটু হাল হকিকত জেনে নিই। একটা আঙুল দিয়ে চাপ দিলেই উঠে যাচ্ছে নতুন রাস্তা, উঠে যাচ্ছে পিচ, কাপড়, সবকিছু। ঠিক এমনই ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের সদর এলাকার শহীদ মোড় থেকে একেবারে হাসপাতাল পর্যন্ত। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এলাকাবাসীর। তৃণমূল নেতার থেকে সামগ্রী কেনার অভিযোগ বিজেপির। 2 দফায় রাস্তা সংস্কারের জন্য 1 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু নিয়ম না মেনে কাজ হচ্ছে, ফলে অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। সাধারণ মানুষের ক্ষোভ দেখে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে চান প্রশাসনিক আধিকারিকরা। জেলা শাসকের নির্দেশে তদন্ত করে জেলা শাসকের কাছে রিপোর্ট পাঠাবে ব্লক প্রশাসন। দেখলো, আমরা অভিযোগ জানালাম রাস্তার কাজ ভালো হচ্ছে না, সব লুট মানে পয়সা দিতে হচ্ছে বলে অনেক দলকে না ভালোভাবে করে হচ্ছে, ভালোভাবে রাস্তা হচ্ছে না। দুর্নীতির একটা অভিযোগ উঠে, যেখানে স্যার হাফ ইঞ্চি করে দেখা যাচ্ছে যে হাফ ইঞ্চি করে স্যার পিচিং হচ্ছে আর ঢালাইয়ের উপরে পিচ করা হচ্ছে স্যার। যদি সেরকম অভিযোগ থাকে তাহলে সেটা আমাদের যে টেকনিক্যাল পার্সন আছে তার থ্রু দিয়ে আমরা দেখে নিচ্ছি। তৃণমূল নেতা নাকি ওকে বালি সাপ্লাই করছে, গিট্টি সাপ্লাই করছে। আশ্চর্য ব্যাপার। একজন ঠিকাদার ঠিকাদারি করবে, সেই ঠিকাদার কোথা থেকে মাল কিনবে না কিনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যবসায়ের মধ্যে পড়ে সেটা। সে তৃণমূলের নেতার কাছ থেকে সেটা কিনতে পারে। তৃণমূলের নেতার কাছ থেকে বালি কিনবে, গিট্টি কিনবে, সেটা কিনে নিয়ে পাথর কেনার পরে সেটা নিম্নমানের কাজ করবে, সেটা হরিশ্চন্দ্রপুরের মানুষ মেনে নিতে পারবে না। শুনেছি দুর্নীতির কথা, তবে জানি না কারা বা কি করছে। তবে গ্রামবাসীর যেটা কথা, তা কথা মতন প্রশাসনিক লেভেল থেকে জয়েন্ট বিডিও সাহেব ব্লক থেকে নাকি পাঠিয়েছিলেন, জয়েন্ট বিডিও সাহেবরা এসেছিলেন, দেখে গেছেন। আমি বলবো যেন দেখে শুনে কাজটা যেন খুব ভালো করে হয়।
এবার চন্দননগরের খবর। চন্দননগরের মহকুমা হাসপাতালের ছাদ থেকে পড়ে গিয়ে রোগীর রহস্য মৃত্যু ঘটল। ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। গত শুক্রবারে পেটে ব্যথা, রক্তবমির মতো উপসর্গগুলো নিয়ে ভর্তি হয়েছিলেন পেশায় গাড়ি চালক প্রকাশ চন্দ্র বাইন। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ যে রাতে হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। নার্সদের টেবিল থেকে কাঁচি নিয়ে অন্য রোগী এবং নার্সদের আক্রমণ করবার চেষ্টা পর্যন্ত করেন। নার্সিং স্টাফদের ঘরের ভেতরের সিঁড়ি বেয়ে হঠাৎই তিনি ছাদে উঠে যান আর সেখান থেকেই ঝাঁপ দেন বলে অভিযোগ। অপারেশন থিয়েটারে ঢোকাতেই তার মৃত্যু হয় বলে দাবি করা হচ্ছে। হাসপাতালের রোগী সুরক্ষা নিয়ে প্রশ্ন মৃতের পরিবারের। বিধায়কের নাম ফলক ব্যবহার করেও রাস্তায় ছুটছে গাড়ি। এক দুর্ঘটনার জেরে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শনিবার মাঝরাতে হাওড়া শিবপুরে ফস্ট রোডে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেলারের পিছনে 4 চাকা গাড়ির ধাক্কা। ঘটনাস্থলেই গাড়ির চালক সহ 3 জনের মৃত্যু। স্কুটি নিয়ে আমি আসলাম, এসে আমার ছেলেকে দেখলাম স্পট ডেথ হয়ে গেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনের দিকে নজর দিতেই দেখা যায় সেখানে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নাম ফলক রয়েছে। ওই গাড়িটা আমার নামে পড়েছে, ওই গাড়ি আমার নয় দাদা, বলছেন আমার গাড়ি সব স্করপিও, বলছেন। খোঁজ নিতে জানা যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি জনৈক রাহুল সাহার নামে 2018 সালে রেজিস্টার। গাড়িতে বিধায়কের নাম ফলক ব্যবহার করে কিসের লাভ? বিধায়কের গাড়ি মানেই বাড়তি সজাগ থাকে পুলিশ। বহু ক্ষেত্রে স্টিকার দেখে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এমন গাড়িকে কাজে লাগিয়ে বেআইনি কাজও হতে পারে। তাহলে কি কেউ ফাঁসানোর চেষ্টা করছে আপনাকে? হতে পারে দাদা, হতে পারে দাদা, আমি জানি না দাদা। নিজেরই গাড়ি ছিল, এখন ভেসে গেছে আর বলছে না। তৃণমূল কংগ্রেস এটাই করে। সুব্রত, সুশোভন ও শুভেন্দুর রিপোর্ট, TV9 বাংলা। মণিপুরের খবরে নজর রাখবো, কারণ জ্বলন্ত মণিপুর পরিস্থিতি আরো দিন দিন ঘোরালো হচ্ছে। আরো 2 জনের দেহ উদ্ধারের পর ফের অশান্তি ছড়ালো জিরিবামে। কংগ্রেস বিজেপির অফিসে আগুন ধরালো বিক্ষোভকারীরা। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতি, এই বিক্ষোভকারীদের ঠিক অভিযোগগুলো কি কি রয়েছে? দেখো, তারা যে কথা বলছেন যে নিরাপত্তা রক্ষীরা সিআরপিএফ সেখানে মোতায়েন রয়েছে, তারা কোনোভাবেই হিংসা রুখতে পারছে না এবং বিভিন্ন জায়গায় যে মেইটেই এবং কুকিদের যে ক্যাম্প রয়েছে সেখানে জঙ্গিরা তারা গিয়ে সেই ক্যাম্প থেকে বিভিন্ন ব্যক্তিদেরকে অপহরণ করছে এবং তারপর ধাপে ধাপে দেখা যাচ্ছে যে অপহরণ যাদের করা হচ্ছে তাদের দেহ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। গতকালও এক মহিলার দেহ পাওয়া গিয়েছে, আজ সকালেও নতুন করে সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। ফলত অশান্তির আগুন বিভিন্ন জায়গায় জ্বলছেই। স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়ি বীরেন সিং এর বাড়ি আক্রমণ করা হয়েছে, বিভিন্ন বিধায়কদের বাড়ি আক্রমণ করা হয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাই লেভেল বৈঠকে বসছেন দিল্লিতে। গতকাল তিনি একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে নেওয়া সিদ্ধান্ত 24 ঘন্টায় কতদূর পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়েছে এবং তার এফেক্ট কি হয়েছে সেই বিষয়টি তিনি বুঝে নিতে চাইছেন। ইতিমধ্যেই সিআরপিএফ এর ডিজিকে পাঠানো হয়েছে মণিপুরে। তিনি একেবারে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং সেখান থেকে তিনি রিপোর্ট পাঠাবেন। ফলত পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়।